ড্রামার শুরুতেই আমরা এখানে গো ফ্যামিলির সঙ্গে পরিচিত হই। আর এই পুরো ইন্ট্রোডাকশনটা দিচ্ছিল গো ফ্যামিলির মেয়ে লিলি। লিলি প্রথমে তার ড্যাডের কথা বলছিল, যিনি একজন বিশাল বড় বিজনেস টাইকুন। আর শুধু তার ড্যাডই নয়, তার মমও এখানে ভীষণ ফেমাস। কিন্তু আসল প্রবলেমটা কি জানো? যেদিন তার মম একটা বড় অ্যাওয়ার্ড জিতেছিল, সেদিন লিলি তার মমকে ভীষণভাবে সাপোর্ট করছিল। আর তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। কিন্তু লিলি আর তার মমকে একসাথে দেখলে কেউই বলবে না যে তারা মাদার ডটার। এই কারণেই মানুষ প্রায় ভুল করে বসতো। আর সেই মিস্টেকটা বেচারি লিলির একদমই পছন্দ ছিল না। এবার যদি তার ভাইয়ের কথা বলি, তাহলে তার একটা বড় ভাইও ছিল। সে ভীষণ স্মার্ট, মানে ছোটবেলাতেই সে অসংখ্য অ্যাচিভমেন্ট অর্জন করে ফেলেছিল। ইনফ্যাক্ট সে স্কুলে একটা গ্রেড স্কিপ পর্যন্ত করেছিল। শুধু তাই নয়, পড়াশোনায় এতটা ব্রিলিয়েন্ট ছিল যে সিনিয়রদের কোশ্চেন পেপার পর্যন্ত সলভ করে ফেলতে পারত। আর এবার আসি বাড়ির কেয়ারটেকারের কথায়। তিনি এমন একজন মানুষ যিনি বাড়ির ভিতরে এক ফোঁটা ধুলো ময়লা সহ্য করতেন না। যদি সেই বাড়িতে একটা মাছও ঢুকে পড়তো, তাহলে তিনি নিজের চপস্টিক দিয়ে সেই মাছটাকে টেনে বের করে বাড়ির বাইরে পাঠিয়ে দিতেন। আর সেই কারণে তাদের বিশাল প্রাসাদ সবসময় একদম ক্লিন আর স্পটলেস থাকতো। এরপর আর আসে র্যান্ডপার কথা, যিনি পুরো পরিবারের কমান্ডার। তার নির্দেশ অনুযায়ী বাড়ির সবকিছু চলতো। আর এবার যদি লিলির কথা বলি, তাহলে তার পরিবারের সবাই তাকে এতটাই স্পয়েল করে রেখেছিল যে সে সত্যি একটা প্রিন্সেসের মতন জীবন কাটাচ্ছিল। কিন্তু হয়তো আজই তার সেই প্রিন্সেস লাইফের শেষ দিন হতে চলেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই লিলির ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার মনে হচ্ছিল আজ নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে। তবে সে নিজেকেই বোঝাচ্ছিল যে না, হয়তো আজ একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছে বলেই এমন ফিলিং হচ্ছে। এই ভেবে সে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে গিয়ে বসে। ঠিক তখনই কেউ একজন দরজা এসে হাজির হয়। আর সেখানেই তার সেই অস্থিরতার অনুভূতিটি সত্যি প্রমাণিত হয়। আমরা এখানে নতুন ক্যারেক্টার ডেইজিকে দেখতে পাই। সে সরাসরি লিলিকে বলে, গো ফ্যামিলির আসল মেয়ে আমি, আর আমি এখন ফিরে এসেছি, যার মানে আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। আর তখনই লিলি বুঝতে পারে সকাল থেকে তার মনটা কেন এত অস্থির হয়ে উঠেছিল। এরপর পরিবারের সবাই একসঙ্গে বসে ডিসকাশন করার জন্য। সেই সময় ডেইজি সবাইকে বলতে থাকে, আমার কথাগুলো প্লিজ বিশ্বাস করো। হাসপাতালের নার্স নিজেরাই তাদের ভুল স্বীকার করেছে। আর আমি সত্যি এই পরিবারের মেয়ে। কিন্তু তবুও সবাই ভীষণ কনফিউজ ছিল। তারাই বুঝতেই পারছিল না কিভাবে তার কথা বিশ্বাস করবে। ডেইজি তখন লিলিকে নিজের কাছে ডেকে আনে। তারপর নিজের মম, ড্যাড আর ভাই দিকে তাকিয়ে বলে, একবার ভালো করে দেখুন, ওর মুখের দিকে তাকান আর আমার মুখের দিকে তাকান। কেউ ওকে দেখে কিভাবে বলতে পারে যে ও এই পরিবারের মেয়ে? আর আমাকে দেখুন, আমি তো একদম আপনাদের মতনই দেখতে। লিলি এই কথার সঙ্গে অ্যাগ্রি করছিল, বিকজ ছোটবেলার থেকেই সেই বিষয়টা নিয়ে কষ্ট পেয়ে এসেছে। এরপর ডেইজি আবার বলতে থাকে, আর যদি আপনার খেয়াল করে থাকেন তাহলে দেখবেন লিলির সব ডিগ্রি আপনার টাকা দিয়ে কিনে দিয়েছেন। আর আমরা তো জানি লিলি খুবই স্মার্ট নয়, অথচ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই পারফেক্ট, সবকিছুতেই অসাধারণ আর ইন্টেলিজেন্ট। আর আমাকে দেখুন, আমার কাছে অসংখ্য ডিগ্রি আর ডিপ্লোমা আছে, যেগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে আমি এই পরিবারেরই অংশ। এবারও লিলি তার কথার সঙ্গে অ্যাগ্রি করে, কারণ তার খুব ভালো করেই মনে আছে, এমন নয় যে সে কখনো ভালো টিচার পায়নি, বরং পৃথিবীর সেরা টিচার্সদের কাছেই পড়েছে। কিন্তু তারপর লিলি যতবার নিজের 100% এফর্ট দিয়েছে, শেষ পর্যন্ত 0 মার্কসই পেয়েছে। যার মানে ডেইজি যা যা বলেছে সবই সত্যি। তবুও এখনো পর্যন্ত পরিবারের কারই পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। এদিকে আমরা দেখি ডেইজি আবার সবাইকে বলছে, আমাকে বিশ্বাস করুন, আমি বছরের পর বছর এই পরিবার থেকে দূরে ছিলাম। আর আজ যখন আমি ফিরে এসেছি, অন্তত আমায় ফিরে আসার জন্য আপনাদের খুশি হওয়া উচিত। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় বাড়ির কেয়ারটেকার, যিনি সবার চেয়ে বেশি স্মার্ট। কেয়ারটেকার এসে বললেন, এখনকার দিনে নতুন টেকনোলজি এসেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে খুব সহজেই জানা যায় কি আপনার বায়োলজিক্যাল ডটার আর কে নয়। কেয়ারটেকার আইডিয়া সবার পছন্দ হয়, তাই সবার সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যায়, যেখানে ডক্টর বলতে শুরু করেন যে তারা পরীক্ষার জন্য প্রয়োজনীয় স্যাম্পল গ্রহণ করেছেন, কিন্তু রেজাল্ট আসতে প্রায় 1 মাস সময় লাগবে। এটা শুনেই ডেইজি রেগে চিৎকার করে ওঠে, 1 মাস? তুমি জানো আমি কে? আর তুমি আমাকে এখানে 1 মাস ওয়েট করতে বলছো? ডাক্তার শান্তভাবে বললেন, ম্যাডাম, আমি একজন হিউম্যান, একজন ফিমেল, আর এর বাইরে আপনি আর কি সেটা আমি জানি না। এই কথা শুনে
ডেইজির প্রচন্ড রাগ হয়ে যায়, কিন্তু লিলির কাছে বিষয়টা ঠিক মনে হয়। সে বলে কোনো সমস্যা নেই, 1 মাসই তো, 1 মাস কিভাবে কেটে যাবে বুঝতেই পারবো না। তখনই ডেইজি তাকে বলে, আমি সব বুঝতে পারছি, তুমি আমার পরিবারকে নিজের জালে ফাঁসাতে চাইছো। কিন্তু লিলির কাছে ডেইজির কথাগুলোর কোনো মানেই দাঁড়াচ্ছিল না, সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সবাই যখন বাড়ি ফিরে আসে তখন ডেইজি খুব আদর করে পরিবারের সবার কাছে বলতে শুরু করে, আমি এত বছর ধরে বাড়ির বাইরে একা ছিলাম, আমি কি এই বাড়িতে থাকতে পারি আর এই ফ্যামিলিটার ওয়ার্মটা ফিল করতে পারি? আঙ্কেল ওকে বলে সেখান থেকে চলে যান, আর আন্টির কাছে এইসব ব্যাপার ভীষণ ক্লান্তিকর লাগছিল, তাই তিনি বেরিয়ে পড়লেন স্পা ট্রিটমেন্টে নিতে। আর এদিকে হান চলে গেল পড়াশোনা করতে। ডেইজি তো এখানে বসেই স্বপ্ন বুনতে শুরু করে দিল। সে চাইছিল এই ফ্যামিলির সঙ্গে এক হয়ে থাকতে, পরিবারের সবাই যেন তাকে প্রিন্সেসের মতন স্পয়েল করে, আর তারা যেন হাম সাথ সাথ হ্যায় সিনেমার মতন সারা জীবন একসাথে থেকে যায়। ঠিক তখন লিলি তার কাছে এসে বলল, হ্যালো, এইসব স্বপ্ন দেখা বন্ধ করো, মনে হচ্ছে আমাদের ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ছোটবেলার থেকে আজ পর্যন্ত লিলি যা কিছু করেছে সব নিজের চেষ্টাতেই করেছে, যদিও তার প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো অভাব ছিল না, কিন্তু প্যারেন্টসদের যে স্পেশাল অ্যাটেনশন থাকে সেটা লিলি কোনোদিনই পায়নি। আর ডেইজি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছে সেই জিনিসগুলো লিলির জীবনে কখনো ছিল না। তারপর আমরা আবার প্রেজেন্টে ফিরে আসি, যেখানে লেজিকে বোঝাচ্ছিল, দেখো তুমি যা ভাবছো এই বাড়িতে সেই সব পসিবল নয়, আমার ফ্যামিলি ঠিকই, কিন্তু তোমার স্বপ্নগুলোকে একটু কমাতে হবে, কারণ এই সব সত্যিই পসিবল না। ডেইজি বলল, এনাফ, তোমার কি মনে হয় তুমি আমাকে বোকা বানাতে পারবে? দেখে নিও, আমি এই বাড়ির সবার মন জয় করেই ছাড়বো। ঠিক তখনই ওয়াংমা সেখানে এসে ডগ ফুড নিয়ে হাজির হয়। সে খাবারটা লিলির হাতে দিতে যায় যাতে লিলি গিয়ে তাদের পেট ডগসদের খাওয়াতে পারে, কিন্তু না, ডেইজি তো সবকিছুই উপর নিজের অধিকার দেখাতে চায়, তাই সে খাবারটা লিলির হাত থেকে কেড়ে নিয়ে বলল, আমি যাব ডগসদের খাবার দিতে। লিলি বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে চলি। ডেইজি সঙ্গে সঙ্গে বলল, কেন, আমি কি ডগসদের তাড়িয়ে দেবো নাকি? আমিও তো ওদের খাবার দিতে পারি। মনে হচ্ছে তুমি এখনই বুঝতে পারছো না, আমি গো ফ্যামিলির এল্ডেস্ট ডটার। ডগস থেকে শুরু করে এমনকি প্ল্যান্টস পর্যন্ত সবকিছুর উপর আমার অধিকার থাকা উচিত। লিলি তাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ডেইজি তার একটা কথাও শুনল না। এরপর ওয়াংমা ডেইজিকে বলতে লাগলো, অ্যাটলিস্ট লিলি ম্যাডামকে আপনার সঙ্গে নিয়ে যান। ডেইজি বলল, দেখো, এখন থেকে ম্যাডাম আমাকে বলবে, আমি একাই যেতে পারি। এরপর লিলি আর অ্যাগ্রি করা ছাড়া কোনো উপায় রইল না, সে শুধু তাকে অল দ্য বেস্ট বলে দিল। যাওয়ার সময় ডেইজি মনে মনে ভাবছিল, দেখে নিও পরে লিলি ভীষণ রিগ্রেট করতে হবে। সে কল্পনা করতে শুরু করলো কিভাবে সে লিলি প্রিয় পেট ডগটাকে নিজের করে নেবে, তারপর দেখবে লিলি কিভাবে কাঁদে থাকে। কিন্তু ডগসের কাছে যেতে কিছু উল্টে গেল, কারণ সেই ডগটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ডেইজি খাবারটা সেখানে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো, আর ডগটা তার পিছনে তাড়া করে ছুটছিল। বয়সে দৌড়ে এসে লিলির পিছনে লুকিয়ে পড়লো। লিলি তখন ডগটাকে বলল, সিট ডাউন। সঙ্গে সঙ্গে ডগটা শান্ত হয়ে বসে পড়লো। এরপর লিলি যখন তাকে ফিরে যেতে বলল তখন সে চুপচাপ চলে গেল, কিন্তু এইসবের জন্য ডেইজি আবারও লিলিকে ব্লেম করতে শুরু করলো। সে বলল, তুমি ইচ্ছে করে ডগটাকে আমাকে কামড়াতে বলেছিলে। ঠিক তখনই নিজের হাতে ব্লাড দেখে সে সেখানে অজ্ঞান হয়ে গেল। ওয়াংমা লিলি তৎক্ষণাৎ তাকে এমার্জেন্সিতে নিয়ে হাসপাতালে ছুটল। যেহেতু ডগ বাইট করেছে তাই র্যাবিস ইঞ্জেকশন তো দিতেই হবে, আর সেই ইঞ্জেকশনটা ছিল বেশ বড়। এটা দেখে ডেইজি নিচে একেবারে রাজি হলো না। তখনই ওয়াংমা লিলি তাকে ধরে রাখলো, আর শেষ পর্যন্ত বেচারি ডেইজিকে সেই বড় ইঞ্জেকশনটা নিতেই হলো। আর এর জন্য সে আবার লিলির উপর রাগ থাকতে শুরু করলো। লিলি বলল, তুমি কি পাগল নাকি? ইঞ্জেকশনটা কি আমি ইনভেন্ট করে নি? তাহলে আমার উপর কেন চিৎকার করছো? এরপর ওয়াংমা লিলি ডেইজিকে নিয়ে বাড়ি ফিরে আসে। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। বাড়িতে ঢুকতেই আন্টি ডেইজিকে দেখে ভীষণ এক্সাইট হয়ে গেলেন। তিনি বলেন, চলো, এখন তুমি আমার মেয়ে, আমি তোমাকে আমার বিভিন্ন ড্রেস ট্রাই করে দেখাবো। কিন্তু ঠিক সেই সময় লিলি নিজের মাকে থামিয়ে দিল, কারণ একটু আগেই সে সেই বড় ইঞ্জেকশন নিয়ে এসেছে, তাই ডেইজি ক্লান্ত হয়ে পড়তে পারে। কিন্তু ডেইজির মনে হচ্ছিল লিলি ইচ্ছা করে তাকে তার মমের মধ্যে ক্লোজনেস তৈরি হতে দিচ্ছে না। এই কারণে সে লিলিকে বলল, তোমার প্রবলেমটা কি? মম নিজে আমাকে ডাকছেন, মনে হচ্ছে তুমি এখন থেকে আমাকে নিয়ে জেলাস ফিল করতে শুরু করে দিয়েছো। এরপর সে আন্টির প্রস্তাবের সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেয়। লিলি খুব ভালো করেই জানতো শেষ পর্যন্ত ডেইজি এই ব্যাপারটার জন্য তাকে দোষ দেবে, আর এমনিও তো সে ক্লান্ত হয়ে পড়তে পারে, তাই সে আর একবারও ডেইজিকে বোঝানোর চেষ্টা করলো না। কিন্তু না, ডেইজির মাথায় কোনো কথাও ঢুকছিল না। শেষ পর্যন্ত লিলি বলল, ওকে, আমি আমার পুরো চেষ্টা করেছি,
ডেইজি যখন শুনতে চাইছে না তাহলে এখন সে যা ইচ্ছা তাই করুক। এইদিকে ডেইজি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল নিজের মমের সঙ্গে রিলেশনশিপ আরো স্ট্রং করার জন্য। ঠিক তখনই আন্টি একটা ড্রেস সামনে আনলেন। সেই ড্রেসটা দেখা মাত্রই ডেইজি নিজের ইমাজিনেশন ওয়ার্ল্ডে হারিয়ে গেল, যেখানে সে নিজেকে একেবারে প্রিন্সেসের মতন কল্পনা করছিল। সেই ড্রেস পরে সে রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছে আর লিলি সবার সামনে কাঁদছে। ডেইজি, এখানে আসার এখনো একটা দিন হয়নি আর তোমরা সবাই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমরা কি এত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও? এই সব কল্পনা করে ডেইজি ভীষণ খুশি হয়ে উঠল। নিচে তখন সবাই অপেক্ষা করছিল আন্টি আর ডেইজির জন্য, কারণ ডেইজির নতুন গেট আপটা সবাইকে দেখতে হবে। কিন্তু ডেইজিকে সেই নতুন লুককে দেখা মাত্রই সবার চোখ কপালে উঠে গেল। আর এই কারণেই লিলি আন্টিকে আগের থেকে বারণ করেছিল যাতে ডেইজিকে এই বিপদ থেকে বাঁচানো যায়। ছোটবেলার থেকে লিলি আর হানের সঙ্গে ঠিক একই জিনিস হয়েছে। আন্টি নিজের অ্যাস্থেটিক আইডিয়াগুলো তাদের উপর এক্সপেরিমেন্ট করতেন। সমস্যা হলো সেই অ্যাস্থেটিকটা মোটো অ্যাস্থেটিক ছিল না। আর এবার সেই একই জিনিসের শিকার হয়ে গেল ডেইজি। এরপর সবাই ডিনার করতে চলে গেল, কিন্তু ডেইজি ঠিক মতন বসতেও পারছিল না। লিলি তাকে হেল্প করার অফার দিল, কিন্তু ডেইজি সেটা সরাসরি রিজেক্ট করে দিল। অন্যদিকে হান তাকে ক্রিসমাস ট্রি বলে ডাকতে শুরু করলো, আর সেটা শুনে লিলির তো হাসি চেপে রাখা দায়ী হয়ে গেল। তখন আন্টি বলেন, হাসছো কেন? আমার তো একদম পারফেক্ট আর সুন্দরই লাগছে। হান তখন নিজের মাকে বোঝানোর চেষ্টা করছিল, মম তুমি ওকে ডলের মতন সাজিয়েছো ঠিকই, কিন্তু বেচারার তো সাফোকেশন হচ্ছে। কিন্তু ডেইজির এইসব কথা একেবারে মানতে রাজি হলো না। এরপর সবাই যখন ডিনার শুরু করলো তখন বেচারি ডেইজি ঠিক মতন খেতেও পারছিল না। তখন লিলি বলল, যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, না হলে তুমি ঠিক মতন খেতে পারবে না, ঘুমাতেও পারবে না। ডেইজির সঙ্গে সঙ্গে বলল, এনাফ লিলি, আমি জানি তোমার রিল্যাক্স ফিল হচ্ছে, আমাকে আর আমার মমের নতুন রিলেশনশিপ দেখে তোমার সহ্য হচ্ছে না, কিন্তু আমি আমার মমের এই ড্রেসগুলো খুব অ্যাডমায়ার করি আর ওনার আইডিয়াগুলোকে। এই কথা শুনে আন্টি তো আরো ডাবল খুশি হয়ে গেলেন। তিনি বলেন, কোনো সমস্যা নেই, আগামী মাসে আমার যে ফ্যাশন শো হতে চলেছে সেখানে তুমি হবে আমার টপ লিডল মডেল, আর তো আমি তোমাকে এর থেকেও অনেক বেশি সুন্দরভাবে ড্রেস আপ করে দেখাবো। এই কথা শুনতেই ডেইজির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে শুধু খাওয়া বন্ধ করলো না, ভারসাম্য হারিয়েও নিচে পড়ে গেল আর সেখানে সে অজ্ঞান হয়ে গেল। এরপর যদি এখানে বাড়িতে কেউ এসে থাকে তাহলে সে ছিল মমি, অর্থাৎ এখানে ডেইজিকে পুরো সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আসা হয়েছিল, কারণ তার শরীরে প্রায় সব হাড়ই ভেঙে গিয়েছিল, মানে পুরো বডি জুড়ে ভয়ঙ্কর পেন আর সাফারিং চলছিল। কিন্তু এত কিছু পরেও ডেইজি একটুও শুধরায়নি। লিলি তাকে সাজেস্ট করেছিল, দেখো অলরেডি এখানে এত কিছু হয়ে গেছে, তোমার জীবনের এখন শুধু শেষ পার্টটাই বাকি আছে, আর সেটা হলো ভগবানের কাছে যাওয়া। তাই এখন শান্তিতে থাকো আর কোনো ঝামেলা করো না। ডেইজি বলল, সব বুঝতে পারছি আমি, তুমি কিভাবে আমার সব প্ল্যান ফ্লপ করতে চাইছো আর চাইছো না আমি এই কিছু করতে পারি, সেই কারণে তুমি এইসব বলছো। কিন্তু আমাকে শুধু একবার ঠিক হতে দাও, তারপর আমি তোমাকে দেখাবো। কয়েকদিন পর আমরা একটা সিন দেখি যেখানে রাত হয়ে গেছে। ডেইজি নিজের জুয়েলারি নিয়ে লিলির রুমে চলে যায়, কারণ সে জানে যতদিন লিলি এখানে থাকবে ততদিন সে নিজের প্যারেন্টসদের সঙ্গে ক্লোজ হতে পারবে না, আর লিলিও সেটা হতে দেবে না। সেখানে গিয়ে সে নিজের জুয়েলারি লিলির ড্রয়ারের মধ্যে লুকিয়ে রাখে। তারপর নিজের ডেলেলু ওয়ার্ল্ডে পৌঁছে যায়, যেখানে সে ভাবছিল আগামীকাল আমি নাটক করব যে আমার জুয়েলারি হারিয়ে গেছে, তারপর পুরো বাড়িতে সার্চ হবে, আর সেই সময় লিলির ড্রয়ার থেকে আমার নেকলেসটা বেরিয়ে আসবে। তারপর দেখব কিভাবে মমকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেয়। এই কাজের জন্য তো ডিএনএ টেস্টেরও দরকার পড়বে না। এমনকি সে ইমাজিনেশনে লিলিকে কাঁদতেও দেখে ফেলেছিল। এরপর আমরা প্রেজেন্টে ফিরে আসি, যেখানে সে ভীষণ খুশি হচ্ছিল। তারপর নেক্সট ডে হয়ে যায়, সবাই শান্তিতে ছিল। ঠিক তখনই সেই শান্তি নষ্ট করার জন্য ডেইজি হাজির হয় এবং বলতে শুরু করে যে তার জুয়েলারি নাকি হারিয়ে গেছে। সেই সময় লিলি আর হান দুজনেই গেম খেলছিল, আর এই ব্যাপারে তাদের এরকে 1% ইন্টারেস্ট ছিল না। ডেইজি মমকে বলতে শুরু করে, মম, আমাদের এটা খুঁজে বের করতে হবে, আমরা সবাই জানি ওইগুলো কতটা ভ্যালুয়েবল। আন্টিও ডেইজির কথা অ্যাগ্রি করতে লাগলেন, কিন্তু এরপর ডেইজি বলল, আমি সার্চ শুরু করতে চাই লিলির রুম থেকে। লিলি মনে মনে ভাবলো, নিশ্চয়ই এটা কিছু করেছেন, না হলে আমার রুম থেকে সার্চ শুরু করতে চাইছে কেন। এরপর ডেইজি সঙ্গে সঙ্গে তার ড্রয়ারের কাছে চলে যায় এবং বলল, ও মাই গড, আমার নেকলেস, আর সঙ্গে সঙ্গে মমের নেকলেস এখানে কি করছে। সবাই তখন
মমের সেই ব্লু স্যাফায়ার নেকলেসের দিকে তাকাতে লাগলো। সেই নেকলেসটা দেখে লিলি ডেইজিকে বলল, দেখো যা কিছু হয়েছে আমাদের সেটা ভুলে যাওয়া উচিত। ডেইজি বলল, কেন? এখন যখন তোমার ভুল সবার সামনে চলে এসেছে তখন তুমি নিজের ভুল লুকানোর চেষ্টা করছো। দেখলে তো, একজন আউটসাইডার সবসময় আউটসাইডারই থাকে। আজ সবার তোমার আসল সত্যিটা জানা উচিত। এরপর সে আন্টিকে বলতে শুরু করলো, মম, আমার নেকলেসটা পর্যন্ত তো ওকে ছিল, আমি তো এখানে নতুন এসেছি, কিন্তু তোমার নেকলেস চুরি করার সাহস ওর হলো কিভাবে? শেষ পর্যন্ত তোমার নেকলেসটাও নিয়ে নিল, সেটাও আবার ব্লু সাফায়ারের নেকলেসটা। তোমরা তো জানেন এই নেকলেসটা এখানে কতটা স্পেশিয়াস। এই নেকলেসটা সবসময় সেই উমেনকে দেওয়া হয় যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। এইবার এর ক্র্যাশম্যানশিপটা দেখুন, কত সূক্ষ্মভাবে তার যত্ন নিয়ে এটা তৈরি করা হয়েছে। লিলি এখানেই ডেইজিকে চুপ থাকতে বলছিল, বা ডেইজি একদম চুপ থাকেনি, সে একের পর এক কথা বলেই যাচ্ছিল। আর লিলি বুঝে গেছিল এবার তো গেম একেবারে শেষ হওয়ার পথে। অন্যদিকে আন্টিও বলতে শুরু করলো, ডেইজি ঠিকই বলেছে, এই নেকলেসটা তো সেই মানুষকে দেয় যে আপনার লাভড ওয়ান হয়। আর সত্যি কত সুন্দর আর নিখুঁতভাবে এটা বানানো হয়েছে। তিনি নেকলেসটা হাতে নিলেন এবং বললেন, এর এক্সপ্লেনটা তো আমাকে দিতেই হবে। এইদিকে ডেইজি মনে মনে ভীষণ খুশি হয়ে গেল। তার তো মনে হয়েছিল এবার নিশি লিলিকে বাড়ির থেকে বের করে দেওয়া হবে, কিন্তু নেকলেসটা হাতে নেওয়ার পরই হঠাৎ একটা জোরালো চড় পড়ল লিলির ড্যাডের মুখে, মানে আঙ্কেলের গালে। তারপর আন্টি বলতে শুরু করলো, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এখনো পর্যন্ত এই নেকলেসটা রেখে দিয়েছো, যে নেকলেস তুমি তোমার ফার্স্ট লাভকে দিয়েছিলে। আঙ্কেল তখন তাকে মনে করে দিতে লাগলো, তুমি ভুলে গেছো যেদিন আমি তোমাকে প্রপোজ করতে এসেছিলাম সেদিন এই নেকলেসটাই নিয়ে এসেছিলাম অ্যাজ আ সাইন অফ লাভ, যাতে তুমি এটা নিজের কাছে রাখো আর বুঝতে পারো যে আমি আমার ফার্স্ট লাভকে ভুলে গেছি। কিন্তু আন্টি আরেকটা চড় মারলেন। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি, তুমি এই নেকলেসটা এতদিন ধরে রেখে দিতে চেয়েছিলে যাতে আমি বুঝতে পারি তুমি তোমার ফার্স্ট লাভ কতটা লাভ করো। আজ আমি তোমাকে একদম ছাড়বো না। এটা বলে তিনি একটা ভাস তুলে আঙ্কেলের মুখের দিকে ছুঁড়ে মারতে যাচ্ছিলেন, কিন্তু আঙ্কেল দ্রুত সরে গেলেন। আর ডেইজি কিভাবে যেন এমন সিচুয়েশনে সবসময় সামনে চলে আসে। ফলাফল, সেই ভাস সোজা তার মাথায় গিয়ে লাগে। একটা বড়সড় আঘাত পাওয়ার পর আবারও তাকে হসপিটালে দর্শন করতে যেতে হলো। এরপর সবাই হসপিটালে উপস্থিত ছিল, যেখানে তারা ডেইজির কাছে সরি চাইছিল যা কিছু ঘটেছে সেই সবের জন্য। তারপর আঙ্কেল বলতে লাগলেন, আসলে ভালো আছে তুমি ওই নেকলেসটা বের করেছিলে, আমি তো ওটা ডিস্ট্রয় করে দিয়েছি। এই কথা শুনে আন্টি অবাক হয়ে গেলেন, আর আঙ্কেল তাকে বলেন, হ্যাঁ আমি আমার ভুল রিয়েলাইজ করেছি। ওই নেকলেসটার ভ্যালু যতই হোক না কেন এখন আর তাতে আমার কিছু যায় আসে না। এখন ওই নেকলেসটা চিরতরের জন্য হারিয়ে গেছে, বরং আমি তোমার জন্য এর চেয়েও বেশি এক্সপেন্সিভ আর এর থেকেও বেশি প্রিসিয়াস একটা নেকলেস নিয়ে আসো, যেটা ফরএভার তোমার সঙ্গেই থাকবে। এইদিকে ডেইজি নিজের দিকে ইশারা করতে শুরু করলো, যেন বলতে চাইছে আর আমার নেকলেসটার কি হবে যেটা লিলি চুরি করেছিল। কিন্তু আঙ্কেল আন্টি আর বাকিরা ভেবেছিল ডেইজি আসলে বলতে চাইছে, দেখো এসব কিছু আমার জন্য হয়েছে। তাই সবাই তাকে শান্ত হতে বলতে লাগলো। খুশিতে আঙ্কেল ডেইজিকে একটা কার্ড দিলেন, কিন্তু ডেইজির অবস্থাকে মনে ছিল না যে সেই কার্ড ব্যবহার করার মতন অবস্থায় আছে। তাই সেই কার্ডটা শেষ পর্যন্ত লিলির হাতেই দিয়ে দেওয়া হলো। আর তখন লিলি ডেইজিকে বলল, চিন্তা করো না, আমি এই কার্ডটা তোমার হয়ে খুব ভালোভাবে ইউজ করো। বেচারি ডেইজি কিছুই বলতে পারলো না, আর ঠিক সেখানে জ্ঞান হারিয়ে ফেললো। এরপর 5 দিন কেটে গেছে আর ডেইজি হসপিটাল থেকে ডিসচার্জ হয়েও গেছে। বাড়িতে ফিরে সে বলতে শুরু করলো, আমি আজ এতদিন পর ডিসচার্জ হলাম আর বাড়িতে এসে দেখছি কেউ আমাকে পর্যন্ত দেখতে আসেনি। লিলি বলল, দেখো এখন উইকেন্ড চলছে, উইকেন্ড এলে তখন তুমি মম, ড্যাড আর হানের সঙ্গে দেখা করতে পারবে। উইকেন্ডসে কেন এক্সপেক্ট করছো যে ওরা সবাই বাড়িতে থাকবে? ডেইজি বলল, মানে? তখন লিলি তাকে বোঝাতে শুরু করলো যে ওরা এখন ট্রিপে গেছে, আর ট্রিপের কথা বলতে গিয়ে সে একের পর এক 6-7টা দেশের নামও বলে ফেললো। এটা শুনে ডেইজি ভীষণ রাগ হয়ে গেল। সে বলল, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যে বলছো? লিলি বলল, পাগল নাকি? ড্যাড একজন বিজনেস টাইকুন, ওনাকে প্রায় এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে হয়, উনি শুধু উইকেন্ডে একটু ফ্রি থাকেন। আর মম একজন ফেমাস অ্যাক্ট্রেস, পৃথিবীর প্রায় সব দেশেই ওনার ফ্যান আছে, তাই উনি চেষ্টা করেন যত বেশি সম্ভব কান্ট্রি কভার করতে, শুধু দেশ নয় বিভিন্ন সিটিতেও যেতে হয়। এই কথা শোনার পর ডেইজি আরো রাগ হয়ে গেল। সে মনে মনে ভাবলো, এখানে তো কাউকে আমার নিয়ে কোনো কনসার্ন নেই। কিন্তু ফ্রেন্ডস, এরপর সে সবাইকে বাড়িতে ডেকে পাঠালো। আঙ্কেল আর আন্টি অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ করে আমাদের বাড়িতে ডাকলে কেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? হানা বলল, তুমি কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়ে ফেলেছো? ডেইজি বলল, না সেটা নয়, আমি যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে প্রায় 30 দিন কমপ্লিট হতে চলেছে। এটা শুনে আঙ্কেল আর আন্টি অবাক হয়ে গেলেন। সত্যি 30 দিন
হচ্ছে, হেঁটে যেতে চলেছে। আঙ্কেল তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে 2-3টে প্রজেক্ট নিয়ে চিৎকার করছিল, আর অন্যদিকে আন্টি নিজের অ্যাসিস্ট্যান্টের উপর রাগ করছিল কারণ তার বিউটি অ্যাপয়েন্টমেন্ট এখনও শিডিউল হয়ে তার কাছে আসেনি। এই দৃশ্য দেখে ডেইজির ভীষণ খারাপ লাগলো। সে ভেবেছিল অন্তত হানের তো দিনটা মনে থাকবে, কিন্তু যখন সে হানের দিকে তাকালো তখন দেখলো হান এক্সামের ডেট নিয়ে ব্যস্ত। সে বলল, ভালোই হয়েছে তুমি আমাকে রিমাইন্ড করে দিয়েছো, এক্সামের ডেট একদম কাছে চলে এসেছে। এটা শুনে ডেইজির চোখে জল চলে এলো। তার মনে হচ্ছিল কেউই তাকে গুরুত্ব দেয় না, যদিও লিলি তাকে গুরুত্ব দিত, কিন্তু ডেইজি সবসময় লিলিকে দূরে ঠেলে দিয়েছে। এবার ঠিক সেটাই করলো। তারপর ডেইজি সবার দিকে তাকিয়ে বলল, দেখুন, আমি ফ্যামিলির একজন মেম্বার হতে চাই। যেভাবে লিলি বাইরের মানুষ হয়েও এই ফ্যামিলির অংশ হয়ে গেছে, আমিও সেভাবেই থাকতে চাই। তখন হান বলল, ওহ, তাহলে তুমি এই বাড়ির নতুন হিয়ার হতে চাও? ডেইজি তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, ব্যাপারটা তা নয়। আমি তোমাকে আমার ব্রাদার মনে করি, কম্পিটিটর নয়। আমি শুধু চাই এই বাড়ির মেয়ে হিসাবে আমাকে যতটা ভ্যালু দেওয়া উচিত ততটা ভ্যালু সবাই আমাকে দিক, আর আমি শুধু আপনাদের সবার সঙ্গে মিশে যেতে চাই। আন্টির আঙ্কেল কথাটা শুনে অ্যাপ্রুভ করে দিলেন, বরং তারা বেশি খুশি হলেন যে ডেইজি তাদের লাইফস্টাইল আর ফ্যামিলি কালচারের সঙ্গে মানিয়ে নিতে চাইছে। কিন্তু লিলির খুব ভালো করেই জানতো এইসব কথা বলে ডেইজি আসলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। এরপর পরের সকাল থেকে শুরু হয়ে গেল সেই নতুন অধ্যায়। এবার এসে গেল নেক্সট মর্নিং, ডেইজির জীবনে সেই সাপোজলি পারফেক্ট সকাল। তাকে ঘুম থেকে চলে এলেন মাস্টার ইউজি, বাড়ির সব স্টাফদের ম্যানেজ করেন। তিনি এসে ডেইজিকে তাড়াতাড়ি রেডি হতে বলেন, কিন্তু তখন সকাল নয়, বরং ভোর রাত 4টে বাজল। তবু এক্সাইটমেন্টে ডেইজি লাফিয়ে উঠে পড়ল। সে দ্রুত রেডি হয়ে গেল। তার মনে হচ্ছিল নিশ্চয়ই আজ কোনো স্পেশাল ফাংশন বা এক্সাইটমেন্ট কিছু হতে চলেছে, কিন্তু নিজের ডেস্কের কাছে গিয়ে সে যা দেখলো তা দেখে তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। টেবিলের উপর বিশাল একটা বুকসের বান্ডেল রাখা ছিল, আর সেই সব বই তাকে মেমোরাইজ করতে হবে। ডেইজি অবাক হয়ে বলল, এতগুলো? মাস্টার ইউ শান্ত গলায় বলল, না, এইগুলো তো শুধু আজকের জন্য। আপনাকে অন্তত এই বইগুলো 2 থেকে 3 দিনের মধ্যে মেমোরাইজ করতে হবে, তারপর আমরা আরো বই নিয়ে আসব। তিনি আবার বললেন, এমনিতেই আপনার ড্যাডের নলেজ অসাধারণ, তাহলে আপনাকেও তো ওনার মতন হতে হবে। আর কাল আপনিই তো বলছিলেন যে প্র্যাকটিস শুরু করতে চান, তাই ফুল ডেডিকেটেড নিয়ে আমাদের সবকিছু শুরু করতে হবে। আর এই কথা শোনার পর থেকেই ডেইজির আসল স্ট্রাগল শুরু হয়ে গেল, কারণ এখানে এমন অবস্থা হয়েছিল যে কোনো কিছুই তার মনে থাকছিল না, আর টেনশনের মধ্যে পড়ে তো আরো কিছু মনে রাখতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি লিলিকে, যে একদম আরাম করে ঘুমিয়ে সকালবেলায় ওঠে। শুধু তাই নয়, সকালে উঠেই সে ব্রেকফাস্ট ইন বেড পায়, তারপর নিচে গিয়ে আরাম করে ব্রেকফাস্ট করতে থাকে। এইদিকে ডেইজি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, সে প্রায় গিভ আপ করতে চাইছিল। তখনই মাস্টার ইউ বললেন, আপনি চাইলে গিভ আপ করতেই পারেন, কিন্তু মনে আছে তো আপনি আপনার মম আর ড্যাডের কাছে কি প্রমিস করেছিলেন? কথাটা শুনে আবার নতুন মোটিভেশন নিয়ে শুরু তো করলো, কিন্তু 10 সেকেন্ডের মধ্যে সেই মোটিভেশন উদা হয়ে গেল। তারপর সে লিলিকে আরাম করে ব্রেকফাস্ট করতে দেখে জিজ্ঞাসা করলো, তুমি এত ফ্রি কেন? তোমার কি কোনো কাজ নেই? লিলি শান্ত গলায় বলল, না, কারণ তুমি স্পেশাল হতে চাও, তুমি সবার থেকে আলাদা হতে চাও, আর আমি এইসব করতে করতে অলমোস্ট গিভ আপ করে ফেলেছি। আমার লাইফের মেইন গোল হলো শান্তিতে, হ্যাপিলি আর পিসফুলি দিন কাটানো, আর সেটাই আমি করছি। এই বলে সে ব্রেকফাস্ট করতে চলে গেল। কিন্তু সেখানে মিস্টার ইউ ডেইজিকে ব্রেকফাস্ট করতে বাধা দিলেন। ডেইজি অবাক হয়ে বলল, আরে এখন কি আমি খেতেও পারবো না? মাস্টার ইউ বলেন, খেতে অবশ্যই পারবেন, কিন্তু আপনি এখনই আপনার টাস্ক কমপ্লিট করেননি, আর এখন টাস্ক নাম্বার 2 শুরু হতে চলেছে। এই 2 টাস্কের মাঝে কিছু খাওয়া ঠিক হবে না, কারণ এতে আপনার মোশন সিকনেস হতে পারে। বেচারি ডেইজি খাবারও পেল না, তাই সে নিজের পরের টাস্ক করতে চলে গেল। সেখানে তাকে মাথার উপর একটা ভারী বাস ব্যালেন্স করতে হচ্ছিল, আর এইসবই ছিল তার মাথা চিত্রা ট্রেনিং এর অংশ। কিন্তু সেটাও ঠিক করতে পারছিল না সে। তবে শেষ পর্যন্ত সে খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল এবার অন্তত কিছু খেতে পাবে। কিন্তু সেটা হলো না, কারণ ঠিক তখনই ওয়াকমা এসে হাজির হলো হোম ইকোনমিক ক্লাস নিয়ে। ডেইজি বিরক্ত হয়ে বলল, আমার হোম ইকোনমিক্স পড়ার কি দরকার? আর তারপর তাকে পার্টিকুলার মেইডের মতন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে শুরু করতে হলো। ব্যাগমা বলল, এই বাড়ির সবার মতে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন। ভবিষ্যতে যদি এমন কোথাও থাকতে হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকে, তাহলে যেন নিজেই সেই জায়গাটা ক্লিন এবং হাইজিন রাখতে পারে। তাই এই ট্রেনিংটাও খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণে ডেইজি চিৎকার করে উঠলো, আমি আর কিছুই করতে চাই না। তখনই মাস্টার ইউ বললেন, ম্যাডাম, এখনো পর্যন্ত শুধু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলছিল, এখনো আপনাকে 10 থেকে 15টা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাও মাত্র 1 মাসের মধ্যে। তারপর বাকি ল্যাঙ্গুয়েজগুলো পরের মাসে শেখানো হবে।
এতগুলো ল্যাঙ্গুয়েজের কথা শুনে ডেইজির মাথা গরম হয়ে গেল। তার আগের মতনই সে সবকিছু ব্লেম আবারও লিলির উপর চাপিয়ে দিল। সে লিলিকে মারতে উচিত ঠিকই, কিন্তু ভেজা মেঝেতে নিজেই পিছলে ধপাস করে পড়ে গেল। আর ভ্যাগমা তো আগের থেকেই অ্যাম্বুলেন্স ডাকতে রেডি ছিল। এবার তো আর পা প্র্যাকটিক্যালি ফ্র্যাকচার হয়ে গেছিল। এমনকি হাসপাতালে নার্সরাও লিলিকে বলতে শুরু করলো, দেখুন এইভাবে বলা উচিত নয়, কিন্তু আপনারা আমাদের হসপিটালের নর্মাল ক্লায়েন্টের থেকেও অনেক বেশি আসেন, তাই একটা কাজ করুন, আমাদের ভিআইপি ফর্মটা ফিল আপ করে দিন। আরও 3-4 বার এলে আপনারা এই হসপিটাল ভিআইপি কাস্টমার হয়ে যাবেন, তখন অনেক বেনিফিট পাবেন। এটা শুনে লিলির হাসি পেয়ে গেল, কারণ সে খুব ভালো করেই জানতো ডেইজির এইসব কাণ্ড কারখানার জন্য এই হসপিটালে ওদের একটা আলাদা অ্যাকাউন্ট খুলে নেওয়া উচিত। কারণ যদি এই হসপিটালের কোনো একজন পেশেন্ট থেকে সবচেয়ে বেশি পয়েন্ট করে থাকে তাহলে সেটা ডেইজির কারণে। এর মধ্যেই সেখানেও হান চলে এলো। ডেইজি বুঝতে পারলো হান শুধু পড়াশোনাতেই নয়, গেমিংয়েও ভীষণ ভালো, আর সে প্রায়ই লিলির সঙ্গে গেম খেলতো। তাই ডেইজি ভাবলো যদি সেও হানের সঙ্গে গেম খেলে তাহলে হয়তো তাদের মধ্যে বন্ডিং তৈরি হবে। এই কথাটা সে হানকে বলেও ফেললো। লিলি অবশ্য তাকে থামানোর চেষ্টা করলো, কারণ সে জানতো হান গেমের ব্যাপারে কতটা জিনিয়াস। সে ভুল একদমই পছন্দ করে না। বাড়ি থেকে যতটা শান্ত দেখায়, কোনো মিস্টেক হলে ঠিক আগ্নেয়গিরির মতন বিস্ফোরিত হয়ে যায়। তাই লিলি তাকে সতর্ক করছিল, কিন্তু না, ডেইজির মনে হচ্ছিল লিলি ইচ্ছা করেই তাকে হানের কাছাকাছি যেতে দিতে চাইছে না। সে যেন একা এই বাড়ির একমাত্র সিস্টার হয়ে থাকতে চায়। কিন্তু ডেইজি জানতো না তার জন্য গেম শুরু হতে যাচ্ছে ABCD শেখার মতন বেসিক লেভেল থেকে, কোনো রোম্যান্টিক বা ইমোশনাল স্টোরির কারণে না। এরপর হান গেম খেলতে রাজি হয়ে গেল, কিন্তু ডেইজি এত ভুল করতে লাগলো যে হান তাকে একের পর এক বকতে শুরু করলো। এতটাই বকাবকি করলো যে গেম খেলতে খেলতে ডেইজি ক্লান্ত হয়ে পড়ে গেল। অবশেষে কয়েকদিন পর সে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে এলো, আর তার মনে হচ্ছিল এবার নিশ্চয়ই সবাই আমার চিন্তা করবে। কিন্তু সে বাড়িতে পৌঁছাতেই আকাশ কালো মেঘে জমে গেল, আর ঠিক সেই এলাকাতে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ভ্যাগমার মাস্টার এসে তাকে সরাসরি সোনা রুমে নিয়ে গেল আর বললেন, বাড়ি থেকে অর্ডার এসেছে, আপনি বৃষ্টিতে ভিজে গেছেন, এতে আপনার ঠান্ডা লাগতে পারে, তাই আপনার বডিকে হিট দেওয়ার জন্যই আপনাকে সোনার রুমে নিয়ে যেতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাই একটা ফ্যামিলি ডিসকাশন, যেখানে হান ওদের 3জনকে এক্সপ্লেন করছিল কিভাবে ডেইজি এই বাড়িতে আসার পর থেকে বেচারির সঙ্গে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে, হুইচ মিনস এখন ডেইজিকে নিয়ে এক্সট্রা প্রিকশন নেওয়া খুবই দরকার। আর সেই কারণেই সব নেগেটিভ এনার্জি ধুয়ে ফেলার জন্য সে আর্টিফিশিয়াল রেনের ব্যবস্থা করেছিল। এরপর আসে মিশন নাম্বার 2, তাকে ঘুম পাড়িয়ে রাখা এবং তার শরীরের ভিতর হিট জেনারেট করা, যেটা এই মুহূর্তে হচ্ছিল। আর সেই হিটের কারণে বেচারি প্রায় অজ্ঞান হয়ে পড়ে, এমনকি তার পুরো শরীরটাও লাল হয়ে যায়। লিলি জানতো এসব একদম ঠিক হচ্ছে না, ডেইজিকে এতটা কষ্ট দেওয়ার কোনো দরকারই নেই। কিন্তু অন্যদিকে হান আবারও সবাইকে বোঝাতে শুরু করে যে এর পাশাপাশি তাদের একটা মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে নেওয়া উচিত, কারণ ডেইজির তো প্রায় হসপিটালে ভর্তি হওয়া এখন নিশ্চিত। মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে অনেক টাকা সেভ করা যাবে আর নানা ধরনের বেনিফিটও পাওয়া যাবে। আঙ্কেল আন্টি তো হানের এই থিওরি শুনে ভীষণ ইমপ্রেসড হয়ে যায়, আর সেই সুযোগে দ্বিতীয় মাস্টার ডেইজিকে নিয়ে একটা ফর্মে সাইন করিয়েও নেয়। ডেইজি তখন ভাবলো তার মম ড্যাড তাকে কতটা ভালোবাসে, ওরা তাকে কতটা সিকিউরিটি দিতে চাইছে। এরপর সবাই একসঙ্গে লাঞ্চ করতে বসে, তখনই ডেইজি সবাইকে থ্যাংক ইউ বলছিল তার এতটা চিন্তা করার জন্য। আর সবাই একসঙ্গে ভীষণ এক্সাইটেড ছিল, কারণ আন্টির নতুন মুভি রিলিজ হতে চলেছিল। সেই আনন্দে সবাই চিয়ার্স করতে করতে সেলিব্রেশন করছিল। এইদিকে ডেইজি মনে মনে ঠিক করে ফেলে সে তার মায়ের এই মুভিটাকে টপ 1 বানিয়েই ছাড়বে। যদিও আন্টির মুভি সবসময় টপ 1-এই থাকে, তবুও এবার ডেইজি দেখাতে চায় যে সে তার মায়ের কাজ নিয়ে কতটা ডেডিকেটেড আর তাকে কতটা কেয়ার করে। তাই সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। ঠিক তখনই লিলি এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে ডেইজি এইসব আজে বাজে কাজ করা ঠিক নয়। বাট না, ডেইজি এখানেও মনে হচ্ছিল লিলি ইচ্ছা করে ওদের সবার মাঝে ঢুকে পড়তে চাইছে, যাতে সে কখনো এই পরিবারের সঙ্গে ক্লোজ হতে না পারে। লিলি তখনও তাকে আবারও বোঝায়, দেখো যদি তুমি এই বাড়ির মেয়ে হয়ে থাকো তাহলে তুমি সবকিছু ডিজার্ভ করো, আর যদি না হও তবুও তুমি রেসপেক্ট ডিজার্ভ করো। আর আমি কি তোমার খারাপ চাই? কিন্তু ডেইজি বলে, দেখো লিলি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তখন লিলি বলে, ওকে যা ইচ্ছা করো, বাট মেক শিওর তুমি যেন মমকে রাগিয়ে না দাও আর তার কাজের মধ্যে একদম ইন্টারফেয়ার করো না। ওইদিকে আন্টি তখন নিজের স্পাতে ছিলেন, যেখানে তিনি বিউটি ট্রিটমেন্ট করছিলেন। এমন সময় স্টাফ এসে তাকে বলতে শুরু করে কিভাবে তার নতুন মুভিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড শুরু হয়ে গেছে। আন্টি এটা শুনে অবাক হয়ে যায়, কারণ অফিসিয়ালি তো আজ পর্যন্ত তিনি এই মুভি নিয়ে কোনো অ্যানাউন্সমেন্টই করেননি।
তাহলে হঠাৎ কি এমন একজন যে তার মুভি নিয়ে কথা বলা শুরু করে দিল। আন্টি প্রচন্ড রাগ হয়ে যায়, আর এখন তিনি সেই মানুষটাকে খুঁজতে শুরু করেন যাতে সামনে পেলে তাকে একটা ভালো শিক্ষা দিতে পারে। বাড়িতে ফিরেই ডেইজি কিছু বলতে যাচ্ছিল, যদিও লিলি তাকে শান্ত করার চেষ্টা করছিল, কারণ লিলি ইতিমধ্যেই পুরো সিচুয়েশন জেনে গিয়েছিল। কিন্তু ডেইজি মনে হচ্ছিল হয়তো লিলি সব ক্রেডিট নিয়ে নেবে, তাই সে তাড়াতাড়ি তার মমকে বলে দেয় যে আসলে তার নামটা সবার সামনে সেই উজ্জ্বল করেছে। আর ডেইজি কথাটা বলার সঙ্গে সঙ্গে আন্টি প্রায় অজ্ঞান হয়ে যেতে শুরু করে। ঠিক তখন এই ডাইরেক্টরের কল চলে আসে। এদিকে ডেইজি বলছিল, মম আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব। আর ডাইরেক্টর তখন বলতে থাকেন, যা হওয়ার হয়ে গেছে, এখন সেটা ভুলে যাওয়াই ভালো, বরং আমাদের পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দিতে হবে এবং পুরো বিষয়টাকে একটা প্লেজেন্ট সারপ্রাইজ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এরপর আসে নতুন প্রশ্ন, আসলে এবার আন্টির সঙ্গে যাবে কি? সাধারণত সবসময় লিলি তার সঙ্গে যেত, কিন্তু এইবার ডেইজি জোর করে ইনসিস্ট করতে থাকে যে সেই আন্টির সঙ্গে যাবে। এরপর সবাই সেই লোকেশনে পৌঁছে যায়, যেখানে ডেইজি সবাইকে থ্যাংক ইউ বলছিল তার মায়ের এত খেয়াল রাখার জন্য। আর শুধু তাই নয়, সে সবার জন্য পেস্ট্রি নিয়ে গিয়ে এসেছিল, যেটা সে নিজের হাতে বানিয়েছিল। সবার পেস্ট্রির টেস্ট খুব ভালো লাগে। এরপর সে তার মমকেও অফার করতে যায়, আর ঠিক তখনই হঠাৎ করে সবাই সেই পেস্ট্রি ফেলে দিতে শুরু করে। সবার পেটে ভীষণ ব্যথা শুরু হয়ে যায়। এই দৃশ্য থেকে ডেইজি একদমই বুঝতে পারছিল না যে হঠাৎ করে সবার কি হলো। তারপরেও সে নিজেও নিজের হাতের পেস্ট্রিটা টেস্ট করে দেখে, আর সঙ্গে সঙ্গে তারও বাকিদের মতনই একই অবস্থা হয়ে যায়। এরপর আর কি, সবাইকে হসপিটালে ভর্তি করাতে হয়। নার্স আর ডাক্তাররা তো এসে তো এই ফ্যামিলিকে প্র্যাকটিক্যালি ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছিল, বিকজ এই ফ্যামিলির জন্যই, আর বিশেষ করে ডেইজির জন্য হাসপাতালে পেশেন্টের সংখ্যা যেন বেড়েই গিয়েছিল। এদিকে লিলিও সবকিছু জানতে পারে। যখনই আন্টি তাকে পুরো ঘটনা বলে, তখনও লিলির বিশেষ কোনো রিয়াকশন ছিল না, কারণ সত্যি বলতে লিলি আগেই এইসব এক্সপেক্ট করেছিল। আর একবার আবার ফাইনালি ডেইজি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। যদিও এটা তার জীবনে প্রথমবার ছিল না, কিন্তু এবার বাড়ি ফিরে এসে সে একদম অন্যরকম একটা দৃশ্য দেখতে পায়, কারণ এই সময়ের মধ্যেই সবাই লিলির ফ্যান হয়ে গিয়েছিল। আসলে লিলি তার মায়ের মুভিটাকে একটা ক্যামিও রোল করেছিল, মানে খুব ছোট একটা ক্যারেক্টার প্লে করেছিল, আর সেই কারণে ধীরে ধীরে তার ফ্যান বেস বাড়তে থাকে। ডেইজি এটা দেখে রীতিমতন চিৎকার শুরু করে দেয়। সে বলে, তোমার জন্যই আমি হসপিটালে গিয়েছিলাম, তুমি যদি আমাকে না বলতে যে পেস্টটা এভাবে বানাই না, তাহলে আমার সঙ্গে এসব কিছুই হতো না, আমি হাসপাতালে যেতাম না, আর সেই রোলটাও আমারই হতো। তোমার জন্য আমার রোলটাও আমার হাত থেকে চলে গেল। লিলি মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা যতবার হাসপাতালে যাচ্ছে ততবার আরো বেশি পাগল হয়ে ফিরে আসছে। ইন দ্য এন্ড এর ফাইনাল ডেস্টিনেশন মনে হয় মেন্টাল হসপিটালই হবে। এরপর আমরা দেখি সবাই অ্যাওয়ার্ড ফাংশনের প্রিপারেশন নিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই খবর শুনে ডেইজি ভীষণ এক্সাইটেড হয়ে যায়, বিকজ সে এখনো পর্যন্ত এমন কোনো বড় ফাংশনে যায়নি, হুইচ মিনস যদি সে সেখানে যায় তাহলে রিপোর্টার্সরাও তো থাকবে, আর ফাইনালি সবার সামনে তার আসল আইডেন্টিটি প্রকাশ পাবে যে সে গো ফ্যামিলির সদস্য। এরপর সবাই সেই ইভেন্টে চলে যায়, আর ডেইজি এবারও পুরো প্ল্যানিং করেই এসেছিল। সে ইচ্ছা করে লিলির ড্রেস নিয়ে কারচুপি করেছিল, হুইচ মিনস সে সবার সামনে এটা একটা ড্রামা ক্রিয়েট করতে চাইছিল, যাতে সবাই জানতে পারে লিলি ফেক ড্রেস পরে এসেছে। আর এত লাক্সারি পার্টিতে ফেক ড্রেস পরার জন্যই সবাই লিলিকে জাজ করতে শুরু করবে। তারপর সবার সামনে আর অপমান হবে, আর লিলি যদি অপমানিত হয় তাহলে আঙ্কেল আন্টিও তো হিউমিলিয়েশন ফিল করবে, তাই না? এই চিন্তা করে ডেইজি নিজের ড্রিম ওয়ার্ল্ডে সবকিছু কল্পনা শুরু করে। অন্যদিকে রিপোর্টার্স এসে ফ্যামিলি ফটো তুলতে শুরু করে, আর লিলি এইসব এক্সস্টেড ইভেন্ট একদমই ভালো লাগতো না, বিকজ তাকে সবসময় ফেক স্মাইল ধরে রাখতে হতো। তবে তার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল খাবার, তাই কিছুক্ষণ পর সবাই খাওয়ার দিকে চলে যায়। আর ঠিক সেই সময় ডেইজি ইচ্ছা করে সবার সামনে বলতে শুরু করে যে লিলি ফেক ড্রেস পরে আছে, কিন্তু ঘটনাটা পুরো উল্টো হয়ে যায়, বিকজ সেখানে উপস্থিত সবাই আগেই জানতো যে লিলির পরা ড্রেসটা ফেক, আর আসল ড্রেসটা চ্যারিটিতে ডোনেট করে দিয়েছে। এই কথা শুনে ডেইজি পুরো শক হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় আসলে ড্রেসটা তো সে নিজেই এক্সচেঞ্জ করেছিল, আর আসল ড্রেসটা দিয়েছিল কেয়ারটেকারকে। যে ড্রেসগুলো চ্যারিটিতে যাওয়ার কথা ছিল, মানে নিজের হাতেই সে একটা ভালো কাজ করে ফেলেছিল, কিন্তু পুরো ক্রেডিটটা চলে যায় লিলির কাছে, আর তার নিজের ফাঁদ এবার উল্টে তার উপরে পড়ে যায়। এরপর সবাই ডেইজিকে ইনসাল্ট করতে শুরু করে, কারণ ডেইজি একটা ফার স্ক্রাফ পরেছিল যেটা অ্যানিমাল স্কিন দিয়ে তৈরি, আর যখন সে স্কার্ফটা খুলতে চায় তখনই দেখা যায় তার ড্রেসটাও উপর থেকে রাবল মেটাল দিয়ে তৈরি ছিল।
আর এই বিষয়টা নিয়েও সবাই তাকে জাজ করতে শুরু করে, কিন্তু সবকিছু যেন উল্টো হচ্ছিল। ডেইজি চেয়েছিল লিলি খারাপ হোক, অথচ বারবার খারাপটা তার নিজের সঙ্গেই হচ্ছিল। এই থেকে বাড়ির সবাইও সেখানে এসে পৌঁছে যায়। সেখানে ডেইজি লিলির বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করে যাচ্ছিল, কিন্তু আঙ্কেল আর আন্টি এবার ডেইজিকে চুপ থাকতে বললো, কারণ তার অতিরিক্ত কথা বলার জন্য একের পর এক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। ঠিক তখনই অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়ে যায়, যেখানে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জিতে নেন আন্টি। আর স্টেজে ওঠার সময় তিনি লিলিকেও নিজের সঙ্গে নিয়ে যান। এই দৃশ্য ডেইজির একদম সহ্য হয় না। রাগে ফেটে পড়ে সে সবার সামনে ড্রামা শুরু করে দেয়। সে বলতে থাকে, আমি তো আপনাদের বায়োলজিক্যাল ডটার, অথচ সব প্রায়োরিটি সবসময় লিলিকে দিয়েছেন আপনারা। তার কথা শুনে সবার নজর গিয়ে পড়ে শুধু ডেইজির উপর, কিন্তু ডেইজি এবার পরিস্থিতিটাকে আরো সিরিয়াস করে তোলে। সে বলে, আজ আপনারা হয় লিলিকে চুজ করবেন, না হয় আমাকে। এই বাড়িতে শুধু একজন মেয়েই থাকতে পারে, আর যদি আপনারা লিলিকেই রাখতে চান তাহলে ওকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা শুনে আঙ্কেল আর আন্টি একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে। তারপর বলে, কোনো সমস্যা নেই, তুমি এত বছর এমনি তো বাড়ির বাইরে ছিলে, আরও থাকতে পারবে, কিন্তু আমরা লিলিকে ছেড়ে দিতে পারবো না, কারণ বেচারি খুবই ডাম। লিলি এটা শুনে খুশি হয়ে যায় যে তারা তাকে ছেড়ে দিতে পারবে না, কিন্তু ডাম কথাটা শুনে সে নিজেই নিজের উপর হেসে ফেলে। এরপর আন্টি বলে, দেখো আমি তারপরও তোমার মমই থাকবো, আর হ্যাঁ, তুমি আমার মডেলই থাকবে। কিন্তু তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা শুধু নিজেদের সুবিধার কথাই ভাবছে, আর সেটাও ডেইজির রাগ আরো বাড়িয়ে দেয়। ঠিক তখনই হসপিটাল থেকে একটা কল আসে। অবশেষে রিপোর্টার্সরা এসে গেছে, তাই সবাই মিলে রিপোর্ট দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্ধুরা যখন তারা হসপিটালে পৌঁছায়, তখন নার্স এসে বলে, সরি, এখন ডকুমেন্টস আসেনি, আসলে আমাদের রিজিওনাল ডিস্ট্রিক্টের পাঠানো হয়েছে, সেখানে শুধু একটা জায়গাতে এই মেশিন আছে, তাই রিপোর্ট আসতে অন্তত 1 সপ্তাহ লাগবে। এটা শুনে সবার বাধ্য হয়ে আবার বাড়ি ফিরে আসে। অন্যদিকে ডেইজি চলে আসে অফিসে, কারণ এখন থেকে ল্যারি আর ডেইজি কোম্পানিতে কাজ করবে। ডেইজি ভীষণ এক্সাইটেড ছিল, তার মনেও ছিল এবার সে অফিসে গিয়ে সবার উপর রাজ করবে, সবার মন জয় করে নেবে। কিন্তু তার ক্ষেত্রে সবকিছু সবসময় উল্টো হয়। যেভাবে লিলি সবার সঙ্গে ভালোবাসা আর ভদ্রতার সঙ্গে মিশত, ঠিক তার বিপরীতে ডেইজি সবার সঙ্গে ভীষণ রুড ব্যবহার করতে শুরু করে। এমনকি সে কর্মচারীদের নিজেদের ডেস্কে বসে খেতে নিষেধ করে দেয়, কারোর সঙ্গে কথা বলা নিষেধ, ছোট ছোট বিষয়েও সে একের পর এক রেস্ট্রিকশন চাপিয়ে দিতে থাকে। শুধু তাই নয়, সে সবাইকে এত বেশি কাজ দিয়ে দেয় যে দিনের শেষে বাড়ি যাওয়ার আগে সব সাবমিট করতে হবে, আর যদি সাবমিট না করা যায় তাহলে ওভার টাইম ওয়ার্ক করতে হবে। ঠিক তখনই ম্যানেজার সেখানে আসে। সে কোম্পানির মান্থলি ওভারভিউ নিয়ে আলোচনা করছিল। সে জানায় যে কোম্পানিকে 5 মিলিয়ন টাকার ইনভেস্ট করতে হবে, কিন্তু 5 মিলিয়ন শুনেই ডেইজি সঙ্গে সঙ্গে প্রপোজাল রিজেক্ট করে দেয়। ম্যানেজার অবাক হয়ে বলে, সরি ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারলাম না, রিজেক্ট বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ডেইজি সঙ্গে সঙ্গে বলে, না, 5 মিলিয়নের এত বড় ইনভেস্টমেন্ট কোনোভাবেই হবে না, তোমরা শুধু আমাদের ঠকানোর চেষ্টা করছো, আর এই কারণে আমি তোমাকে ফায়ার করে দিচ্ছি। ম্যানেজার তখন বলে, ম্যাডাম, আপনি নতুন এসেছেন, আর আপনি বসের মেয়ে বলেই যে এখানে লজিক্যাল ডিসিশন নেবেন সেটাও তো হতে পারে না। কিন্তু ডেইজি নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছিল, তার মনে হচ্ছিল ম্যানেজার তাকে বোকা বানানোর চেষ্টা করছে, তাই সে সত্যি তাকে ফায়ার করে দেয়। ম্যানেজার রেগে গিয়ে বলে, দেখবেন এর জন্য একদিন খুব রিগ্রেট করবেন আপনি, আর পরে আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করলো, আমি আর ফিরবো না। ডেইজি তখন অবলার সুরে বলে, হ্যাঁ হ্যাঁ চলে যাও, এমনিও তোমাকে এখানে কারো দরকার নেই। অন্যদিকে আমরা দেখি শিয়া লিলির সঙ্গে রয়েছে, আর শিয়া লিলিকে বোঝাচ্ছিল যে এই মেয়েটা শুধু প্রবলেমগুলোকে আরো বড় করে তুলছে। এখানে লিলিও তাকে বোঝাচ্ছিল, দেখো তুমি যাই করো না কেন ডেইজিকে কন্ট্রোল করতে পারবে না, সে নিজের মনের মালিক, সে যা করতে চায় সেটাই করে, কিন্তু তারপর যদি তুমি একবার তাকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করো, মেবি সে বুঝতে পারে। এরপর সে ডেইজিকে ভালোভাবে বোঝানোর জন্য তার কেবিনে চলে যায়, কিন্তু ডেইজি ছিল ভীষণ ডোমেস্টিক নেচারের মানুষ, সে শিয়ার কথা শুনতে বা মানতে মোটেও রাজি ছিল না। তখনই সে নিজের হুকুম চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ডেইজি একটা পার্সোনাল মিটিংয়ে ছিল, যেখানে নতুন কোলাবোরেশন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেই সময় তার অতিথিদের সঙ্গে ভদ্রভাবে কথা বলা উচিত ছিল, কিন্তু না, সে এমন একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতে শুরু করে যেন এই কোম্পানির কারণে ওদের বাড়ি ঘর আর ব্যবসা সব চলছে। এটা শুনে সামনের ব্যক্তির রাগ হয়ে যায়, কারণ তিনি ছিলেন অপোজিট কোম্পানির প্রেসিডেন্ট, আর আজ পর্যন্ত কোনো এমপ্লয়ি তো দূরের কথা, এই কোম্পানির প্রেসিডেন্ট পর্যন্ত তার সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি। তখন তিনি ভীষণ রেগে যায়, আর ডেইজি উল্টে সামনে থেকে ডিল ক্যান্সেল করে দেয়। সে বলে, তোমার অ্যাটিটিউড আমার একদম পছন্দ নয়। ঠিক তখনই আঙ্কেল সেখানে এসে ডেইজির কাছে জানতে চায় কি হয়েছে, আর ডেইজি খুব খুশি হয়ে তাকে বলতে শুরু করে যে কিভাবে সে তার বাবার মাথার বোঝা হালকা করে দিয়েছে। কিন্তু আঙ্কেল তখনই বুঝতে পারছিল না ডেইজি আসলে তার মাথার আর উপর কত বড় প্রবলেম চাপিয়ে দিয়েছে। যাদের সঙ্গে কোম্পানির মেইন কোলাবোরেশন হওয়ার কথা ছিল তারাই রাগ করে চলে গেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ পর কেবিনের এমপ্লয়িরাও এসে নিজেদের কার্ড ফেরত দিতে শুরু করে। তারা জানায়
এবার অনেক হয়েছে, আমরা আর এই কোম্পানিতে কাজ করতে পারবো না, আর যদি কাজ করিও তাহলে ডেইজির অধীনে নয়। এই ধরনের টর্চার আমরা আর সহ্য করতে পারছি না। ডেইজি তখন তাদের উপর চিৎকার করতে শুরু করে এবং একে একে সবাইকে ফায়ার করে দেয়। সে বলে, তোমাদের মতন ইউজলেস লোকেদের আমাদের এখানে কোনো দরকার নেই। আঙ্কেল কিছুই বুঝতে পারছিল না কি করবে, কারণ ডেইজি এখানে আসার একদিন পূর্ব হয়নি, অথচ সে ইতিমধ্যে সবার মাথা খারাপ করে দিয়েছে। তখনই তার উপলব্ধি হয় লিলি হয়তো পড়াশোনায় খুব ভালো ছিল না, কিন্তু কোম্পানির কাজকর্ম সে বুঝতো এবং সেইগুলো ঠিকভাবে হ্যান্ডেলও করতো। কিন্তু এই ডেইজি, সে শুধু নিজের ইচ্ছা মতো সবকিছু চালিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি কোম্পানির এক নতুন শুরু। আঙ্কেল সবাইকে জানিয়ে দেয়, এখন থেকে তোমরা ডেইজির সঙ্গে নয় লিলির সঙ্গে কাজ করতে হবে। এটা শুনে সবাই খুশি হয়ে আবার কাজে ফিরে আসে। আর এমনটা কেন হয়? কারণ এর মধ্যেই ডেইজির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর একবারের জন্য সে নিজের আসল বাড়ি অর্থাৎ হসপিটালে ফিরে যায়। একদিন সে জল খেতে ওঠে, কিন্তু হঠাৎই করে নিচে পড়ে যায়, আর এবার তাকে সাহায্য করার মতন সেখানে কেউই ছিল না। কয়েকদিন পর অবশেষে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আবার বাড়ি ফিরে আসে। তবে এবার সে পুরো প্ল্যানিং করেই ফিরেছিল, কারণ এবার সে ঠিক করে এসেছে যেভাবেই হোক লিলিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেবে। বাড়িতে ঢুকতেই সে লিলির সঙ্গে অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে। লিলি তখন তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি সত্যি ডেইজি তো, নাকি তোমার ভিতরে কোনো ভূত ঢুকে গেছে? কারণ তুমি তো আমার সবচেয়ে বড় শত্রু, আর এখন আমার সঙ্গে এমনভাবে লেগে আছো। ডেইজি তখন বলে, না, আমি রিয়েলাইজ করেছি যে তুমিও তো আমার বোন, তাই আমাদের একে অপরের সঙ্গে আর ঝগড়া করা উচিত নয়। লিলির মনে হচ্ছিল নিশ্চয়ই এই ডাল মে কুছ কালা হয়, না হলে ডেইজি তার সঙ্গে এত ভালো ব্যবহার করবে, এটা কিভাবে পসিবল? ডেইজি তো আবার লিলির সঙ্গে ভালো ভালো কথা বলাও শুরু করে দিয়েছে, কিন্তু লিলিও জানতো তার কথায় একদমই ভেসে যাওয়া যাবে না। অন্যদিকে লিলি তখনই দরজায় কেউ এসে উপস্থিত হয়। দেখা যাচ্ছে একজন আঙ্কেল আর আন্টি এসেছে। তারা লিলিকে খুঁজতেই সেখানে এসেছিল। এটা দেখে ডেইজি ভীষণ খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি লিলিকে ডেকে বলে, এই দেখো, তোমার প্যারেন্টস তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কিন্তু লিলির এই কথাটা বিশ্বাসই হচ্ছিল না, কারণ সে কেউ এসে দাবি যদি বলে আমি তোমার প্যারেন্টস, তাহলে কি সে চোখ বন্ধ করে সেটা বিলিভ করে নেবে? তারপর এখানে লিলি তাদের কাছে প্রুফ চাইতে শুরু করে। আঙ্কেল আর আন্টি তখন লিলিকে প্রুফ দেখাতে শুরু করেন, কিন্তু তারপর লিলির কাছে পুরো ব্যাপারটার মধ্যে কিছু একটা ফিশি লাগছিল। ডেইজি তখন লিলিকে অ্যাডভাইস দেয়, দেখো, তুমি চাইলে তোমার প্যারেন্টসের সঙ্গে যেতে পারো, আবার চাইলে এখানেও থাকতে পারো, কারণ তোমার প্যারেন্টস তো খুবই গরিব, তাই না? এখানে থাকলে সবকিছু ফ্রিতেই পাবে, আর ওদের সঙ্গে গেলে ওদের ওর অনেক প্রবলেম ক্রিয়েট হবে। লিলি সেই অ্যাডভাইস মেনে নিয়ে বলল, ওকে, আপনারা দুজন যান, আমি এখানেই থাকতে চাই। কিন্তু তখনই ডেইজি আঙ্কেল আর আন্টিকে ইশারা করে। সঙ্গে সঙ্গে তারা ইমোশনাল হয়ে পড়েন এবং বলতে থাকে, তুমি জানো না আমরা তোমাকে কত খুঁজেছি, আমরা সেই দিনের জন্যই অপেক্ষা করছিলাম যেদিন তোমাকে আবার আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো। এরপর তারা নিজেদের ইমোশনাল স্টোরি বলতে শুরু করে। তারা লিলিকে প্রমিস করেন, হয়তো আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো অনেক টাকা নেই, কিন্তু আমরা প্রমিস করছি আমরা তোমাকে এমন একটা লেভেল জীবন দেব যেখানে তুমি সবসময় হ্যাপি থাকে। এই কথা শুনে লিলিও ইমোশনাল হয়ে যায় আর অবশেষে নিজের প্যারেন্টসের সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এইভাবেই ডেইজির প্ল্যান পুরোপুরি সাকসেসফুল হয়ে যায়। সে অবশেষে লিলিকে তার প্যারেন্টসের সঙ্গে যে এখান থেকে সরিয়ে দিতে পেরেছে, এখন সে নিশ্চিতে শান্তিতে ঘুমাতে পারবে। লিলি চলে যাওয়ার পর ডেইজি সকালটা একদম পিসফুল হয়। সে এমনভাবে ঘুম থেকে ওঠে যেন পুরো নেচার আজ তার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। সে উঠে সুন্দর করে রেডি হয় এবং ব্রেকফাস্ট করতে শুরু করে। ব্রেকফাস্ট শেষ হওয়ার পর সে নিজেই সেলিব্রেশনের স্লো ড্যান্স করতে থাকে। ঠিক তখনই ব্যাগমা সে ডেইজিকে জিজ্ঞাসা করে, আপনার বার্থডে তো সামনে, আপনি আপনার বার্থডে কিভাবে সেলিব্রেট করতে চাই? ডেইজি তখন নিজের বার্থডে নিয়ে ভাবতে ভাবতে একেবারে নিজের ড্রিম ওয়ার্ল্ডে হারিয়ে যায়, যেখানে সে কল্পনা করে তার বার্থডে কত গ্র্যান্ড আর ভাবে সেলিব্রেশন হচ্ছে। আঙ্কেল তাকে গিফট হিসেবে একটা ইয়ার্ট দিচ্ছে, আন্টি একটা হিউজ পেন্ট হাউস দিচ্ছে, আর হান তাকে অনেকগুলো গোল্ডের পার্টস উপহার দিচ্ছে। তখনই ডেইজি ব্যাগমাকে বলে, আমি আমার এই পার্টিটাকে মেমোরেবল আর আনফরগেটেবল বানাতে চাই। এরপর ব্যাগমা সব প্রিপারেশন করে ফেলে আর ডেইজি শুধু অপেক্ষা করতে থাকে তার পরিবারের সদস্যদের জন্য। অবশেষে সবাই আসে, কিন্তু তাদের কারোর কিছুই মনে থাকে না। ডেইজি তখন তাদের মাথায় একটু জোর দিয়ে ভাবতে পারে। তখন তাদের মনে পড়ে, ও লিলির তো বার্থডে আসছে। এটা শুনে ডেইজি ভীষণ রেগে যায়। সে বলতে শুরু করে, লিলি 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 লিলি, তোমাদের সবার চোখে কি শুধু লিলিই পড়ে? আমার কি? লিলি তো নিজের বায়োলজিক্যাল প্যারেন্টসের সঙ্গে চলে গেছে, আর তোমাদের মধ্যে একজনও সেটা নোটিস পর্যন্ত করেনি। এই কথা শুনে তিনজনই শকড হয়ে যায়। কি, লিলি নিজের প্যারেন্টসের সঙ্গে চলে গেছে? কিন্তু ঠিক তখনই লিলি গলা শোনা যায়। সে সবাইকে জানায়, না, আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু আবার ফিরে এসেছি। আমার প্যারেন্টসই আমাকে ফিরিয়ে দিয়ে গেছে। সবাই পুরো কনফিউজ হয়ে যায়।
হয়ে যায়। তখন লিলি বলতে থাকে, আসলে আমার প্যারেন্টস আর আমাকে নিজেদের সঙ্গে রাখতে চায় না, তাই তারা আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেছে। এরপর আমাদের সেই বাড়ির সিন দেখানো হয়, যেখানে লিলি যাওয়ার ক্ষেত্রে একটুও কমতি রাখে না। সে প্রচুর খায়, আর এই বিষয়টা তার প্যারেন্টসের চোখে পড়ে যায়। খাওয়া শেষ হওয়ার পর তারা আশা করছিল যে লিলিকে ডিশেস ধুয়ে দেবে। তখন লিলি সব বাসনপত্র তুলে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ফিরে এসে বলে, আমি ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছি। আর সেদিনই লিলির বুঝতে বাকি থাকে না যে ডিশ ওয়াশার আর ওয়াশিং মেশিনের মধ্যে আসলে পার্থক্যটা কি। বাড়ির লোকেরা তখন ভাবে ওকে বাসন ধুতে পারে না, কিন্তু অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো করতে পারবে। কিন্তু লিলি সেই কাজও এমনভাবে করে যে সবকিছু আরও এলোমেলো হয়ে যায়। এখন তারা পুরোপুরি বুঝে গেছে যে এই সব কাজের ক্ষেত্রে লিলি একেবারেই ডাম পারসন। এই কারণে তারা তাকে আবার ফিরিয়ে দিতে এসেছে। ডেইজি তখন আঙ্কেল আন্টির উপর রেগে যেতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা সবার সামনে ডেইজির আসল সত্যিটা ফাঁস করে দেয়। তারা বলে, আমরা আসলে ওর রিয়েল প্যারেন্টস নয়, মাত্র 500 টাকার জন্য আমরা নিজেদের ক্ষতি করতে পারবো না। এটা শুনে সবাই একেবারে শকড হয়ে যায়। আর তখনই জানা যায় যে ডেইজি এখানে আঙ্কেল আন্টিকে হায়ার করেছিল ফেক প্যারেন্টস হিসাবে, লিলির নকল বাবা মা সেজে থাকার জন্য, যার বদলে সে তাদের টাকা দিয়েছিল। আঙ্কেল আর আন্টি তখন প্রুফ দেখাতেও শুরু করে, সেখানে দেখা যায় ডেইজি সত্যি তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল। আর তারপর কি আঙ্কেল আর আন্টি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে তারা ডেইজিকে মারধরও করে। আর ফ্রেন্ডস, এখানে সবাই লিলিকে নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ মাত্র কয়েকদিনের জন্য লিলি বাইরে গিয়েছিল আর তাতেই সে একেবারে রোগা হয়ে গেছে। এরপর ডেইজি সবার সঙ্গে ঝগড়া শুরু করে। তাই ঠিক সেই সময় হাসপাতাল থেকে একটা কল আসে, যেখানে জানানো হয় যে এইবার রেজাল্ট ফাইনালি এসে গেছে। সবাই হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। লিলি তখন তাদের বলে দেয় যে সে আর ডেইজির জন্য একটা কারে আসবে। সবাই রওনা হয়ে যায়, কিন্তু ঠিক যখনই ডেইজি আর লিলি গাড়িতে উঠতে যাবে তখনই সেখানে সে হাজির হয় ব্যাগমা। আর এখানে এক অদ্ভুত গল্প চলে আসে, একটা ব্লাডি টুইস্ট। কারণ ব্যাগমা তখন নিজের সিক্রেট মিশনে ছিল, আর সেই মিশনের পেছনে সে টানা 18 বছর কাটিয়ে দিয়েছে। ফাইনালি সে তার মিশন সাকসেসফুল করতে চলেছে, কারণ সে মিস্টার জি এর 2 মেয়েকে কিডন্যাপ করে ফেলেছে। সেখানে বডিগার্ডটাও আছে তাকে বাঁচানোর জন্য। কিন্তু ব্যাগমা এতটা স্কিল ছিল যে মাত্র একটা চালেই সে সবাইকে মাটিতে ফেলে দেয়। আর এভাবে সে সফলতাভাবে দুজনকে কিডন্যাপ করে ফেলে। তারপর সে ফ্যামিলিকে কল করে জানিয়ে দেয়, এখন তোমাদের মেয়েরা আমার কাছে আছে, যদি ওদের জীবিত দেখতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে আসো। এদিকে 2 মেয়ে অবাক হয়ে ভাবতে থাকে, আপনি আমাদের সঙ্গে এমন বিট্রুল কিভাবে করতে পারেন? আপনি তো বছরের পর বছর এই বাড়িতে কাজ করেছেন। এক এক করে ডেইজি আর লিলি কারণ খুঁজতে শুরু করে। তখনই ব্যাগমা নিজের সামনের থেকে সত্যিটা বলতে শুরু করে। সে বলে, এই সব কিছু শুরু হয়েছিল ওই গাধা কুকের জন্য। সে আমাকে আর আমার লাভারকে আলাদা করে দিয়েছিল, তার কারণে আমার লাভার মারা গেছে। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য আমি এই বেবিসদের সুইচ করে দিয়েছিলাম। আর আমি এত বছর ধরে এই বাড়িতে অপেক্ষা করে আছি যাতে সঠিক সময় তোমাদের সবার উপর রিভেঞ্জ নিতে পারি। সব শুনে লিলি ব্যাগমাকে বলে, আপনি কি শিওর যে আপনি রিভেঞ্জ নিচ্ছেন? ডেইজি ও এক কথা বলে, হ্যাঁ, এটা কেমন রিভেঞ্জ যেখানে আপনি এত বছর ধরে একই বাড়িতে কাজ করছেন, একই বাড়ির সবাই সার্ভিস করছেন, আর একই বাড়ির মানুষদের কেয়ারও করছেন। লিলি সঙ্গে সঙ্গে বলে, একদম ঠিক কথা, আমরা তো এটা কোনো অ্যাঙ্গেল থেকে রিভেঞ্জ বলে মনে হচ্ছে না। একবার নিজে ভেবে দেখুন তো রিভেঞ্জ আসলে কি জিনিস। ব্যাগমা তখন ভীষণ রাগ হয়ে যায়। সে চিৎকার করে বলে, এনাফ, তোমরা দুজনেই আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছো। এটাও আমার রিভেঞ্জ, আর আমি এইভাবে রিভেঞ্জ নিতে চাই। তারপর সে বলে, এখন দেখো, যখন তোমাদের ফ্যামিলি এখানে আসবে তখন তোমাদের মধ্যে শুধু একজনকেই বেঁচে থাকবে, আর কে বাঁচবে সেই সিদ্ধান্ত তোমাদের ফ্যামিলিকে নিতে হবে। তখন বুঝবে বিট্রল কাকে বলে। এইদিকে ডেইজি আবার বলতে শুরু করে, দেখুন ব্যাগমা, এমনিতেই লিলি তো এই বাড়ির রিয়েল ডটার নয়। আপনি নিজেই তো একটু আগে বললেন যে আমি এই বাড়ির আসল মেয়ে। আপনি যখন আমাকে সুইচ করেছিলেন তখন একটা কাজ কেন করেন না? লিলিকে নিজের সঙ্গে রেখে দিন আর আমাকে ছেড়ে দিন, আপনার জন্য বেটার হবে। সিদ্ধান্ত নেওয়াটাও খুব ডিফিকাল্ট হবে না। লিলি তখন আবেগ নিয়ে বলে, ডেইজি, তুমি আমার জন্য এত চিন্তা করো? ডেইজি সঙ্গে সঙ্গে বলে, চুপ করো, আমি তোমার জন্য চিন্তা করি না, আমি অ্যাকচুয়ালি তোমাকে হেট করি। ঠিক তখনই সবাই সেখানে পৌঁছে যায়, আর ডেইজি সবাইকে বলতে শুরু করে ব্যাগমা ফাইনালি নিজে কনফেস করেছে যে সে রিভেঞ্জ নেওয়ার জন্য ও বেবিসদের সুইচ করেছিল। কিন্তু পরিবারে কেউই বুঝতে পারছিল না যে ব্যাগমা আসলে কেন এসব করেছে। তখনই ব্যাগমা আবার নিজের লাভারের গল্প এবং পুরো সত্যিটা বলতে শুরু করে। আর এইভাবেই এই সিরিয়াস কিডন্যাপিং সিন ধীরে ধীরে একটা ফানি আর লাফাটেবল কিডন্যাপিং সিনে পরিণত হয়ে যায়। কারণ সেখানে কে কি করছে, কে কি বলছে কিছুই আর ঠিক মতন বোঝা যাচ্ছিল না। কিন্তু তার আগেই যে এখানে
ওয়াগমা কোনো ভুল পদক্ষেপ নিতে যাবে ঠিক তখনই সেখানে মাস্টার ইউ এসে হাজির হয় এবং ওয়াগমাকে এমন কিছু করতে একেবারে বারণ করে দেন। ওয়াগমা বলে, আমি তোমার কথা কেন শুনবো? আর ঠিক সেই মুহূর্তে এই ড্রামার ভিতরে আসে আরও একটা বিশাল প্লট টুইস্ট, আর সেটা হলো মাস্টার ইউকে ঘিরে। তিনি নিজের মুখ থেকে সেই ব্যারুবিয়া মাস্কটা খুলে ফেলেন, আর তখন আমরা দেখতে পাই সম্পূর্ণ অন্য একজন মাস্টার ইউকে। কিন্তু গাইস, এখানে প্লটের এন্ডিং নয়, কারণ এখনো বাকি ছিল আরো দুটো বড় টুইস্ট। আমরা জানতে পারি মাস্টার ইউ এর আসল নাম আসলে মাস্টার উবিন, আর তিনি হচ্ছেন মাস্টার কুয়ের ছোট ভাই। শুধু তাই নয়, আরও জানা যায় যে ওয়াগমা আর উবিনের ছেলের ব্যাপারে সে আর কেউ নয়, আমাদের লিলি। লিলি নিজেই পুরো কনফিউজ হয়ে যায়, কারণ একদিনে এত কিছু জানার পর সবকিছু ডাইজেস্ট করা তার জন্য অসম্ভব হয়ে পড়ছিল। অন্যদিকে ওয়াগমা সেখানে প্রায় অজ্ঞান হয়ে যায়। তখন ইউবিন আমাদের তার ফেক ডেথের সত্যিটা জানায়। সে গোয়ের সঙ্গে মিলে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিল, যাতে সে নিজের পরিচয় লুকিয়ে একটা নর্মাল লাইফ কাটাতে পারে। এরপর সবাই বাড়ি ফিরে যায়, আর তখনই পুরো গল্পের সব টুকরো একসঙ্গে জুড়ে যেতে শুরু করে। আসলে উবিন নিজের মৃত্যুর নাটক করেছিল এটাই বিশেষ কারণে। তার যে স্ত্রী ছিল, যাকে পরিবারের চাপে জোর করে বিয়ে করতে চলে, সে অপেক্ষা করছিল উবিনের মৃত্যুর জন্য, যাতে তার সমস্ত ইনহেরিটেন্স সে পেয়ে যেতে পারে। কিন্তু উবিন ইচ্ছা করে এমন ব্যবস্থা করেছিল যাতে তার ডেড বডি কোনোদিন খুঁজে না পাওয়া যায়। ফলে ইনহেরিটেন্স চলে যায় তার বড় ভাই মিস্টার কুয়ের কাছে। অন্যদিকে লিলি শেষমেশে আন্টিকে জিজ্ঞাসা করে, সত্যি কি আপনি তখন বাচ্চাগুলোকে অদল বদল করে দিয়েছিলেন? আন্টি হ্যাঁ বলতে শুরু করেন, কিন্তু তখন ডিনের রিপোর্ট সম্পূর্ণ অন্য গল্প বলছিল। সেই রিপোর্ট অনুযায়ী লিলি এখনও মিসেস কু আর মিস্টার কুয়েরই মেয়ে, কারণ মিস্টার উবিন নিজের লাভার আর ওয়াগমাকে সবকিছু করতে দেখে ফেলেছিলেন, আর সেই সময় তিনি গিয়ে আবারও বাচ্চাদের আগের জায়গায় ফিরিয়ে দিয়েছিলেন। হুইচ মিনস লিলি আসলেই গো ফ্যামিলির মেয়ে। সব সত্যিটা জানার পর সবাই খুশি হয়ে যায়, কিন্তু ডেইজি এখনো জানানি তার আর আসল বাবা মা কে। তখনই তার মনে হয় হয়তো উবিন আর ওয়াগমাই তার আর বাবা মা, কিন্তু না, ওরা তাকে বলে এই ব্যাপারে তারা নিজেরাও কিছু জানে না। এই কথা ভাবতে ভাবতে ডেইজি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, কিন্তু তারপর তার মনে পড়ে যায় সে যতই খারাপ হোক না কেন, শুধু এই কারণে কারো প্রাণ নিতে পারে না। শেষ পর্যন্ত সে নিজেই আহত হয়ে যায় এবং আবার ফিরে যায় তার পুরনো বাড়িতে, অর্থাৎ হসপিটালে। সেখানে আঙ্কেল আর আন্টি ডেইজিকে জানায় যে তারা অ্যাডপশন প্রসেস শুরু করে দিয়েছে, হুইচ মিনস তারা ডেইজিকে নিজেদের আসল মেয়ের মতন অ্যাডপ্ট করে রাখতে চায়। এই কথা শুনে ডেইজি ভীষণ খুশি হয়ে যায়, আর ডেইজি তো ডেইজি, সে একটু বদলায়নি, এখনো সে ততটাই অ্যাম্বিশিয়াস। এখনো তার লক্ষ্য লিলির চেয়ে আরও ভালো হওয়া। লিলিও তাকে অল দ্য বেস্ট বলে শুভেচ্ছা জানায়। আর শেষমেশ আমরা দেখি মিস্টার কু আর মিসেস কু, হান আর লিলি একসঙ্গে বেরিয়ে পড়েছে একটা সুন্দর ফ্যামিলি ট্রিপে। লিলির কিছুই বুঝে কষ্ট হচ্ছিল, কারণ ছোটবেলার থেকে তারা কখনো সত্যিকারের ফ্যামিলির মতন একসঙ্গে সময় কাটায়নি। সবাই নিজেই নিজের কাজে ব্যস্ত ছিল, নিজেই নিজের জীবনে ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলতো। তখন আঙ্কেল আর আন্টি লিলির কাছে সরি বলে, সেই ছোট লিলির কাছে যাকে তারা ছোটবেলার থেকে সবসময় ইগনোর করে নেগলেক্ট করেছে। আর এখন তারা লিলির সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চায়, একজন রিয়েল প্যারেন্টসের মতন। তারা শুধু নিজেদের পুরনো ভুলগুলো ঠিক করে নিতে চায়। লিলি তখন সত্যি খুব খুশি হয়ে যায়, আর তার ভেতরের যে ছোট্ট লিলিটা এতদিন কষ্ট নিয়ে বেঁচে ছিল, সেও যেন ফাইনালি হিল হয়ে যায়। আর ঠিক এইভাবে একটা সুন্দর এন্ডিং হয়। অসংখ্য কনফিউশনের সমাধান আর সব সম্পর্কের জট খুলে যাওয়ার মধ্য দিয়েই এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখো যাতে পরের ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।